রাত পেরোলেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যদি তোমরা এই ভিডিওতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও, তাহলে নিঃসন্দেহে তোমরা ইতিহাস পরীক্ষাতে ভালো মার্কস আনতে পারবে। কেননা অধিকাংশ প্রশ্নই হয়তো 4 ও 8 মার্কের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। হ্যাঁ, এমনটা বলছি তার কারণ আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে, এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ভিডিওতে 4 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়বে বলে দেব, পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটাও বলবো। 4 নম্বরের জন্য সেরা 10টি প্রশ্ন বলে দেব এবং 8 নম্বরের জন্য সেরা 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব। পাশাপাশি সম্পূর্ণ একটি নমুনা প্রশ্নপত্রও শেয়ার করব এই ভিডিওতে। এবং আরও একটি বিষয় যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা 2 নম্বরের জন্য কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাব, সেগুলোও থাকছে এই ভিডিওতে। কাজেই এই একটা ভিডিওই তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাফল্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে দেখে যাব সেগুলি দেখে নেব। তার জন্য প্রথমেই আমরা সেরা 10টি প্রশ্ন বলে দেব 4 মার্কের প্রশ্নের জন্য এবং আরও কিছু প্রশ্ন অধ্যায় ভিত্তিক বলে দেব। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব, খুব ভালো করে দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজচিত্র হুতম পেঁচার নকশা গ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, এর ফলাফল আলোচনা করো। খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 5 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। বিশেষ করে দেখে যাবে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। এরপর শেষ 2 নম্বর যে প্রশ্নটি দেখে যাবে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল। এই যে 10টি প্রশ্ন বলা হলো পরীক্ষার জন্য, এই 10টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। পরীক্ষাতে তোমরা 4 মার্কের জন্য 8টি প্রশ্ন পাবে, যার মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো তার জন্য তো এই 10টি প্রশ্ন পড়লে হবে না। সো সেক্ষেত্রে আমরা প্রতিটা অধ্যায় থেকে আরও কয়েকটি করে প্রশ্ন দেখে নেব। সো প্রথম থেকে 8ম অধ্যায় পর্যন্ত দেখে নেওয়া যাক অধ্যায় ভিত্তিক কয়েকটি করে প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এরপর দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এবং পারলে একটি টিকা দেখে যাবে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নিয়ে। এবার যদি অনেকে বলে যে প্রশ্ন অনেক দিচ্ছেন, সেক্ষেত্রে বলে রাখি এই প্রশ্নগুলো আমরা বছরের শুরু থেকে দিয়ে আসছি, যাতে ছাত্রছাত্রীরা অনেক আগে থেকে এই প্রশ্নগুলো পড়ে রাখে। তাই আমরা আশা রাখবো যারা এই চ্যানেল ফলো করো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অনেক আগে থেকে পড়ে আসছো, তাই শেষ মুহূর্তে দেখে নাও। এবং যারা প্রশ্ন সংখ্যা কমাতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই করে তোমরা স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। তোমরা দেখে থাকবে প্রশ্নের শেষে আমরা স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নটা ওই প্রশ্নগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, কাজে এই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো আর বাকি প্রশ্নগুলো একবার পড়ে যেও। এরপর দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ লেখো। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এই দুটি প্রশ্ন একটু দেখে যাবে, তবে শেষের প্রশ্নটি অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে।
এরপর দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায় থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো, সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে? নেক্সট পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে দেখে যাবে। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো, অথবা এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটু ঘুরিয়েও আসতে পারে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? এরপর আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। এগুলির মধ্যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি এবং রশিদ আলী দিবস, এই দুটি বিষয়ে টিকা একটু ভালো করে দেখে যাবে, এই দুটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর দেখে নেব সপ্তম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? এখান থেকে একটাই গুরুত্ব দিয়ে পড়ে যাবে, সেটা হলো 2 নম্বরের প্রশ্নটা। এরপর শেষ যে অধ্যায়টি রয়েছে অষ্টম অধ্যায়, এখান থেকে দেখে যাবে। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? দ্বিতীয় প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে যাবে। সো এই ছিল 4 নম্বরের বড় প্রশ্নের জন্য ইতিহাস বিষয়ের একটি সম্পূর্ণ সাজেশন। 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। তবে এই 4 নম্বরের প্রশ্নগুলির মধ্যে থেকে কোনো একটি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হিসাবেও দিয়ে দিতে পারে প্রশ্নপত্রে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা একটি ইতিহাস বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেখে নেব উত্তর সহ। প্রশ্নপত্রটি কেমন হতে পারে বা প্রশ্নপত্রে বড় প্রশ্ন কি কি থাকতে পারে সেই নিয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। প্রশ্নপত্রটি দেখার সাথে সাথে আমরা 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়ে যাবে এমন 4 থেকে 5টি, মাত্র 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব। আশা রাখবো তার মধ্যে থেকেই তোমরা 8 মার্কের প্রশ্ন কমন পাবে, ওকে। এবং পাশাপাশি 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো দেখে যাবে সেটাও বলে দেব। সো এখন প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক, একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র ইতিহাস বিষয়ে। এই প্রশ্নপত্রে যে 4 মার্কের জন্য বা 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ে যাবে। অবশ্যই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই প্রশ্ন রয়েছে, তবে যে প্রশ্নগুলি রয়েছে একটু বেশি করে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। সো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1 দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে অপশান ক, সরলা দেবী চৌধুরীর। এরপর 1.2 এর প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর হবে অপশান ক, ইংরেজরা। নেক্সট 1.3 এর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে নুরুল উদ্দিন, অর্থাৎ অপশান গ। 1.4 এর প্রশ্ন, বোমাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। নেক্সট 1.5 এর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। নীল বিদ্রোহের সময় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন? উত্তর হবে অপশান খ, জেপি গ্রান্ট। 1.7 এর প্রশ্ন, 1878 সালের অরণ্য আইনকে ভাগ করা হয়? উত্তর হবে 3টি স্তরে, অর্থাৎ অপশান খ। 1.8 এর দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? উত্তর হবে অপশান গ, 1875 খ্রিস্টাব্দে। 1.9 এর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন? উত্তর হবে অপশান ক, ক্যানিং।
এরপর 1.10 প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 1.11 প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর 1.12 দাগের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে অপশান ক মালাবার উপকূলে। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা গঠিত হয়? অপশান ঘ 1806 খ্রিস্টাব্দে। 1.14 দাগের প্রশ্ন, লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর হবে অপশান ক তেভাগা আন্দোলন। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তর হবে অপশান গ 1942 খ্রিস্টাব্দে। 1.16 দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লীলা নাগ। 1.17 দাগের প্রশ্ন, কুনবি বলা হতো? উত্তর হবে অপশান ক উত্তরপ্রদেশের কৃষকদের। 1.18 দাগের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন? উত্তর হবে অপশান ক হরিচাঁদ ঠাকুর। এরপর 1.19 প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? উত্তর হবে সূর্য সেন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.20 দাগে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে অপশান গ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ 2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 16টি 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলোকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা রয়েছে। যেমন উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও, এখানে 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? 3 নম্বর প্রশ্ন, উল গুলান বলতে কি বোঝায়? এরপর 2.1-এর 4 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কবে হয়? নেক্সট প্রশ্নপত্রে উপবিভাগ 2.2-এর দাগ বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানেও 4 নম্বর রয়েছে, কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা তোমাদেরকে নিরূপণ করতে হবে। প্রথম, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্র নন্দী। এরপর 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। এরপর প্রশ্নপত্রে উপবিভাগ 2.3-এর দাগ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানেও 4 নম্বর রয়েছে। ক স্তম্ভে এবং খ স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও। ক স্তম্ভে রয়েছে রাধাকান্ত দেব, লর্ড রিটন, শিশির কুমার ঘোষ, গঙ্গা কিশোর ভট্টাচার্য, এবং খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান লীগ, বেঙ্গল গ্যাজেট, জমিদার সভা, ইলবার্ট বিল। এরপর প্রশ্নপত্রে উপবিভাগ 2.4-এর দাগ বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এখানেও 4টি স্থান তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হবে, ম্যাপে 4টি স্থান চিহ্নিত করতে হবে। 4 নম্বর রয়েছে এখানে। কি কি রয়েছে এখানে দেখে নাও। বাংলা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র। দ্বিতীয়, দেশীয় রাজ্য জুনাগড়। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এরপর 4-এ রয়েছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। নেক্সট উপবিভাগ 2.5-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বর রয়েছে। বিবৃতিগুলি থাকবে এবং তার সাপেক্ষে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। তবে এখানে শুধুমাত্র বিবৃতিগুলি রয়েছে, ব্যাখ্যা দেওয়া নেই। বিবৃতিগুলি দেখে নাও। প্রথম, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। দ্বিতীয় বিবৃতি, নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। 3 নম্বর প্রশ্ন বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। নেক্সট 4 নম্বরে বিবৃতি রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 22 নম্বর রয়েছে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কেন স্মরণীয়? 3 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়? এই যে 2 মার্কের প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, 3 আইন কি? 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 7 নম্বর প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? নানা সাহেব কেন বিখ্যাত? দামিন ই কোহ কি? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? এরপর 11 নম্বর প্রশ্ন,
আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? নেক্সট 12 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? 14 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 15 নম্বর প্রশ্ন, কাকে কেন বিজ্ঞান চর্চার জনক বলে? এরপর 2 মার্কের শেষ প্রশ্ন, কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়? এরপর প্রশ্নপত্রে বিভাগ ঘ 4 দাগ বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 নম্বরের বড় প্রশ্ন, টোটাল 6টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রের 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি উপবিভাগে 2টি করে প্রশ্ন রয়েছে। তোমাদেরকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বাকি দুটো প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে তোমরা লিখতে পারবে। দেখে নাও প্রশ্নগুলো। উপবিভাগ ঘ পয়েন্ট 1 4.1 দাগের প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী রূপ ছিল? দ্বিতীয় প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায়? 4.3 প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। পরের প্রশ্ন 4.4 দাগে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? এরপর প্রশ্নপত্রে উপবিভাগ ঘ পয়েন্ট 3 4.5 প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কীরূপ ছিল? দ্বিতীয় প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর উপবিভাগ ঘ পয়েন্ট 4 4.7 দাগের প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 4 নম্বরের জন্য এই যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। ইতিমধ্যে আমরা 4 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো বলে দিয়েছি। এরপর প্রশ্নপত্রে বিভাগ উয়া 5 দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেই রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী গঠনের উদ্বেগ ও উদ্দেশ্য সংক্ষেপে লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই ভিডিওতে 8 মার্কের প্রশ্ন দেখে যাব, মাত্র 4 থেকে 5টি যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রে যে 3টি প্রশ্ন দেখলে এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমরা একবার বলে দিই প্রশ্নগুলো 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ইতিমধ্যে 4 মার্কের জন্য এই প্রশ্নটি দিয়েছি, তবে 8 মার্কের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এখানে ছাত্রদের ভূমিকাটাও একটু দেখে যাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এখানে থাকা এই 5-6টি প্রশ্ন তোমরা 8 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে যাও। আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি প্রথমে যে 4 মার্কের প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাও। 4 ও 8 মার্কের প্রশ্নগুলো যদি তোমার দেখা থাকে, কোনো 4 মার্কের প্রশ্ন হয়তো 8 মার্কে দিয়ে দিল, আবার 8 মার্কের প্রশ্নও 4 মার্কেও দিয়ে দিতে পারে। তাই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে 2 মার্কের জন্য কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাব। দেখো 2 মার্কের যে শর্ট টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, অনেক প্রশ্ন পড়তে হয়। তবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে এই কম সময়ের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো, সেগুলি এই ভিডিও স্ক্রিনে আমি এই মুহূর্তে রাখছি, দেখে নাও। এই যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। দেখো 2 মার্কের প্রশ্নের জন্য সাজেশন সেইভাবে কার্যকারী হয় না, তবে কার্যকারী তখনই হবে যখন অনেক প্রশ্ন বলা হবে। তবে সেই সময়টুকু হয়তো আর নেই। রাত পেরোলেই তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই এই প্রশ্নগুলো এক ঝলক দেখে যেও।
হয়তো এখান থেকেও কয়েকটি প্রশ্ন তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে যেতে পারো। তবে প্রথমে যে 4 মার্কের প্রশ্নগুলো বললাম এবং তারপর 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো বললাম, প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে বড় প্রশ্ন তোমার কমন আসবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।